চাই, বিদ্যমান যে পরিস্থিতি, একেবারে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, এটিকে সরকার বলছে একটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অর্থাৎ হরতাল, অবরোধ ইত্যাদি আছে, এগুলো মানুষের বুলিতে, কার্যত মানে এগুলো নেই। কিন্তু সরকারের একজন সচিব তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে অস্বস্তিকর পরিস্থিতিতে তিনি রয়েছেন, রাতে ঘুমাতে পারছেন না। এই যে মানে আপনি কি মনে করেন? ধন্যবাদ। সরকারের যে সচিব বলেছেন যে একটা অস্বাভাবিক অবস্থায় আছেন, ঘুমোতে পারেন না, তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ বলে আমার ধারণা। কারণ হচ্ছে বাংলাদেশে এমন একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে বাংলাদেশের ইতিহাস, যে এইরকম অতীতে স্বাধীন বাংলাদেশে এইরকম ভয়াবহতার মধ্য দিয়ে গেছে বলে আমার মনে পড়ে না। দুটো বাজে উদাহরণ বাংলাদেশের সমকালীন রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, যেটা এই সংকটটা যদি একদিন থেমেও যায়, এটা যদি সলিউশন হয়, এটা বাংলাদেশের এই সময়টা ইতিহাসে অত্যন্ত একটা গণবিরোধী, গণস্বার্থ বিরোধী সময় হিসেবে, একটা অন্ধকার সময় হিসেবে চিহ্নিত থাকবে। একদিকে হচ্ছে যে দেশের মানুষ রাজনীতি সচেতন হিসেবে সুখ্যাতি আছে, যে দেশে আন্দোলন সংগ্রামের, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বড় বড় ঐতিহ্য আছে, সেই দেশে একটি সরকার ভোটারবিহীন একটা নির্বাচনের মধ্য দিয়ে জবরদস্তিমূলকভাবে প্রতিষ্ঠিত রয়েছে প্রায় 1 বছরের বেশি। এটা নিজেই একটা আন্দোলন সংগ্রামের ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বাজে ঘটনা হিসেবে থাকলো। কারণ এরকম ধরনের কোনো সরকার এতদিন প্রতিষ্ঠিত থাকা মূলত জনবিচ্ছিন্ন, জনগণের ম্যান্ডেট ছাড়া একটা রাজনৈতিক বৈধতা বিবর্জিত সরকারকে ক্ষমতায় টিকিয়ে থাকা সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ গণতান্ত্রিক রূপান্তরের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, এইটাকে রুখতে যাবার যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যে আমরা দেখতে পেলাম একটা ভয়াবহ অবস্থা, যেটা এখানে আগুন বোমার এক প্রচলন হলো, যেখানে বোমা মেরে মানুষকে দগ্ধ করে ঝলসে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, যেটার অধিকাংশ, যার ভিকটিম অধিকাংশই সাধারণ মানুষ। এই যে দুটো ঘটনা সমান্তরালভাবে এখানে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হলো, এটা ভবিষ্যৎকেও খুবই খারাপভাবে প্রভাবিত করবে বলে আমার ধারণা। এভাবে যে আবার কোনো রাজনৈতিক দল কখনো মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে এই সাহস পেতে পারে যে তারপরও এক গণতন্ত্রের নাম বলে, সাংবিধানিক টেকনিক্যালিটির কথা বলে এই দেশে ক্ষমতায় থাকা যায়, আবার সেই রকম ক্ষমতার মধ্যে তাকে বিদলিত করবার জন্য সমাজে অগ্নি বোমার প্রচলন এটা ঘটতে পারে। এইটা হচ্ছে অত্যন্ত দুর্ভাবনার বিষয়। এরকম একটা অবস্থাকে যারা স্বাভাবিক বলেন, তারা সত্যের অপলাপ ছাড়া আর কিছু করেন না, এবং এই যে একটা গভীর সংকটের মধ্যে নিপতিত দেশের প্রতি রাজনীতিকদের, যারা দেশকে পরিচালনা করেন, এগিয়ে নেন, তাদের যদি মধ্যে ন্যূনতম সংবেদনশীলতা থাকতো, ইতিহাস বোধ থাকতো, তাহলে তারা এই কথা বলতে পারেন না। আর বলতে পারছেন বলেই তাদের বিরুদ্ধে সংগ্রাম আরো বেশি ন্যায্য হয়ে ওঠে। জি, একজন দর্শক আছেন, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি স্যারের কাছে প্রশ্ন আমার। জি স্যার, একটা সুষ্ঠু ভোট হলে তো সেখানে বিএনপি ক্ষমতা যাবে কি আওয়ামী লীগ কি যাবে, এমন তো নিশ্চয়তা নাই স্যার। সেখানে যারা আওয়ামী লীগ আছে তারা কেন ভাবে যে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য এরকম আন্দোলন করেছে, এই কথাটা কতটা যুক্তি স্যার? জি, অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়টি একটু বলবেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, কবির ভাই, প্রশ্নটি আপনি বুঝেছেন, আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে ডক্টর অধ্যাপক আবু সাঈদ, আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, কবির ভাই যে বিষয়টি বলছেন, সরকারের এক বক্তব্য, সরকারের একজন সচিব তার বিপরীতে ঠিক ভিন্ন ধর্মী বক্তব্য দেওয়ার কোনো অবকাশ আছে? আপনি তো সরকারের মন্ত্রী ছিলেন, আপনি দীর্ঘদিন রাজনীতিতে আছেন। দেখেন, নাগরিক হিসাবে তিনি যদি বক্তব্য দেন সেটা এক ধরনের, আর সচিব হিসেবে চিহ্নিত করে তিনি যদি বক্তব্য দেন, তাহলে উনি বুঝতে হবে এই বক্তব্য সঠিক না, সঠিকভাবে দেওয়া হয়নি। আর সরকারের বিপরীতে অবস্থান নেওয়ার জন্য তার বিরুদ্ধে তো ব্যবস্থাও নেওয়া উচিত মনে হয়। কি বলেন আপনি বিষয়টিকে? দেখেন, একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার, সেটা হলো
দেশে এখন আপনি প্রথম যে শুরু করছিলেন রাজনীতির হালচাল, রাজনীতি তো নেই, রাজনীতিবিদ নাই, রাজনৈতিক চর্চা নেই, গণতন্ত্রের কথা নেই, লেশমাত্র নাই। আছে কি? বোমার চর্চা, পেট্রোল বোমার ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা সর্বত্র তৈরি হচ্ছে, আছে, এবং তারই কর্মকাণ্ড, ক্রিয়া প্রতিক্রিয়া আছে। অগ্নিদগ্ধ মানুষ, তাদের আর্তনাদ আছে, মৃত্যুর মিছিল। এর ভিতরে আপনি রাজনীতি কোথায় খুঁজে পান? এর ভিতরে উদ্বিগ্ন হওয়ার ব্যাপার। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে, রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করতে গেলে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়, বর্তমানে তাই চলছে। এখানে স্বস্তির কোনো কথা নাই। যারা বলেন, আমরাই বলি, আমাদের দল থেকে বলা হয় মানুষ স্বস্তিতে আছে। মানুষ স্বস্তিতে কিভাবে আছে? হ্যাঁ, কৃষক সকালে উঠে মাঠে যায়, ফসল বোনায় কিংবা ফসল কাটে, এগুলো ঠিকই আছে, তারা দৈনন্দিন কাজ করে। কিন্তু সে যখন ফসল বিক্রি করতে পারে না, সে যখন ফসলগুলো ফেলে দিতে হয়, সে যখন ফসল থেকে কোনো অর্থ উপার্জন করতে পারে না, না খেয়ে থাকে কিংবা অর্ধাহারে থাকে, তখন তার বেদনা স্বস্তি থাকে না। সেজন্য সব দিকে বিবেচনা যদি করি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অস্থিরতা, এই সব মিলিয়েই কোনো মানুষই কিন্তু এই অবস্থায়, সুস্থ মানুষ স্বস্তি থাকতে পারে না। পাগলরা তারা নানা রকম শান্তি, স্বস্তি খুঁজে পেতে পারে বিভিন্নভাবে পাগলামের ভিতরে, সেটা হতে পারে, কিন্তু শান্তি এবং স্বস্তি নাই। আর একটা বিষয় দেখলাম, স্বস্তি নাই যে তার প্রমাণ আমার, সেটা হলো প্রধানমন্ত্রী আজকে একটা চিত্রশিল্প দেখেছেন, টিভিতে দেখলাম। সেখানে তার চেহারা, তার প্যাটার্ন অফ বিহেভিয়ার, আচরণ, তার ভাব, তার ভঙ্গি সব মিলে খুব বিমর্ষ এবং কন্দনরত। এইরকম একটা অবস্থায় একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি জনগণের সামনে আসে, তার জনগণ কি বুঝে নেবে যে প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুব শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন, কিংবা এমন ব্যবস্থা তিনি করেছেন? সেখানে তো পেট্রোল বোমায় সেটা হয়েছে নিহতদের স্বজনরা কিংবা যারা আহত হয়েছেন, দগ্ধ সেই সব মানুষের যে আহাজারি, যে কান্না, যে দুর্বিষহ আর্তনাদ, এই বিষয় তো সবাইকেই স্বাভাবিক কারণেই সেখানে কেবল মাননীয় প্রধানমন্ত্রী না, যারা ছিলেন বিভিন্ন দেশের, হ্যাঁ, মানে দূতাবাসের যে কোনো বিবেকবান মানুষকেই তো এই সব বিষয় মানে নাড়া দেবে, একেবারে কাঁদতে বাধ্য করে আর কি পরিস্থিতি। তাহলে যেখানে স্বস্তি নাই, যেখানে শান্তি নাই, যেখানে অশান্তির ভিতর আছি, যেখানে অশ্রু জলের ভিতর আছি, তাহলে আমাদের এমন একটা ব্যবস্থা নেওয়া উচিত কিংবা ব্যবস্থা করা দরকার, যেখানে শান্তি আছে, স্বস্তি আছে, জীবনের নিরাপত্তা থাকে, বাচ্চাদের স্কুল, স্বাভাবিক জীবনযাত্রা চলে। এই ধরনের ব্যবস্থা রাষ্ট্রের জন্য পার্মানেন্টলি করা দরকার। সেই জন্য পার্মানেন্টলি করতে গেলে অনেকগুলো পথে অগ্রসর হওয়া যায়। শুধু যে সংলাপের ভিতর দিয়ে হবে, নট দ্যাট, সংলাপের বাইরেও এটা হতে পারে, সরকার নিজে উদ্যোগ নিয়েই এটা করতে পারে। জি, এ বিষয়ে শুনবো আপনার কথা, কিন্তু একজন দর্শকের একটি